ইউনূস এদেরকে নিয়ে যাচ্ছে মাস্তান সংগ্রহের জন্য, অর্থাৎ ইউনূস এখন ভীত সন্ত্রস্ত, তিনি মাস্তানের খোঁজে। ফলে বিএনপির মহাসচিব গেলে তার সঙ্গে নিশ্চয়ই কিছু লোক তাকে রিসিভ করতে আসবেন, জামাতের যেসব লোক আছে তারা আসবেন, এনসিপির কেউ না থাকলেও তাদের 2-4 জন থাকলে তারা আসবেন, তারেক রহমানের ব্যক্তিগত যদি কোনো টিম থাকে তারা আসবেন। ফলে কিছু লোক অন্তত ওনাকে রিসিভ করতে আসলে যে লন্ডনে, নিউ ইয়র্কে, জাপানে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে চরম অপদস্থ হচ্ছেন, এই অপদস্থ হওয়ার হাত থেকে কোনো রকম রক্ষা পান কিনা, এই জন্য মূলত তিনি তাদেরকে নিতেছেন, এই জন্য যে ভাই তোমরা আমার সঙ্গে থাকলে তোমাদের লোকরা থাকবে, আমার অন্তত এটা রক্ষা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন। গণমাধ্যমে এই সংবাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যে তার সফরের সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ইউনূসের নিজের দল যেটা এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই 4 জন তার সফর সঙ্গী হবেন। এটা একটা অস্বাভাবিক বিষয় আমার কাছে মনে হয়েছে এবং অনেকের কাছেই অস্বাভাবিক। কেউ কেউ বলছে এটা হাস্যকর। বিএনপি একটি বড় দলের মহাসচিব একটা অনির্বাচিত ব্যক্তির সঙ্গে যাবেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি গ্যালারিতে বসে থেকে অনুষ্ঠান দেখবেন। একটা দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এ জাতীয় একটা হাস্যকর কার্যক্রমের ভিতর নিজেকে সম্পৃক্ত হচ্ছেন। আবার তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যাচ্ছে, জামাতের দ্বিতীয় ব্যক্তি যাচ্ছেন, আর ইউনূসের পার্টিটা যে পার্টি এখনো নিবন্ধন পায়নি তারা হয় অন্য কারণ। এ বিষয়ে ঢাকায় একজন সাংবাদিক যিনি দীর্ঘদিন ডিপ্লোম্যাটিক সাংবাদিকতার সঙ্গে জড়িত, তার সঙ্গে কথা বললাম যে বিষয়টিকে হঠাৎ করে এরকম একটা অস্বাভাবিক টিম হচ্ছে কি কারণে। তিনি বললেন যে তার যে স্টাডি, তিনি যেটা বুঝেছেন তার স্টাডি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর কোনো দেশে এখন আর নিরাপদ বোধ করছেন না। তিনি লন্ডনে গিয়েছিলেন, সেখানে তিনি হোটেল থেকে বের হতে পারেননি, প্রবাসীরা এমনভাবে তাকে ঘিরে রেখেছে এবং সেখানে চাথাম হাউসে বিবিসির সাংবাদিক যে সকল প্রশ্ন করেছে সেই প্রশ্ন তার জন্য খুব বিব্রতকর অবস্থা ছিল। আবার ব্রিটিশের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা তো করেন নাই, দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন, এটা খুব অপমানজনক। পরবর্তীতে তার তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ লন্ডনে গেছেন, সেখানে তিনি এবং তার অপর এক সফর সঙ্গী চরমভাবে নাজেহাল হয়েছেন প্রবাসীদের দ্বারা। এই ঘটনার সমস্ত কিছু ইউনূসের দৃষ্টিতে এসেছে। এই একই মাহফুজ নিউ ইয়র্কে গেছিলেন, নিউ ইয়র্কে সেখানে তিনি যেভাবে অপদস্থ হয়েছেন এবং গভীর রাতে পুলিশ এনে পুলিশের সাহায্যে তাকে হোটেলে যেতে হয়েছে নিরাপত্তাহীন অবস্থায়। এর পূর্বে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আরেকটি দেশে গিয়েছিলেন, সেই দেশে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে তাকে। এর বাইরে জাপানে তার আরেকটি টিম যাওয়ায় সেখানে জাপানের লোকজনদের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যে ইউনূস এখন নিজে বা তার উপদেষ্টারা কোথাও আর বাইরে বের হতে চাচ্ছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি পদ্মার অপর পারে ভাঙ্গায় যে জাতীয় উত্তাল জ্বর এসেছে এবং কোনো প্রশাসন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নির্মম ঘটনার প্রেক্ষিতে সেখানে উপদেষ্টারা যাবার পরে, উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সেক্রেটারি যাবার পরে প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন, কোনো প্রশাসন তাদের উদ্ধার করতে পারেনি। আবার ইউনূসের তৈরি করা দল এনসিপি গোপালগঞ্জে যাওয়ার পর সেখানে মিলিটারি কনভয় দিয়ে, এসিপি দিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে, সেখানে র্যাব, বিজিবি, পুলিশ ইত্যাদি ইত্যাদি। তারপরেও তাদের রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছিল। তারা চট্টগ্রামে গেছে, সেখানে ডগ স্কোয়াড, সোয়াত বাহিনী, পুলিশ, র্যাব, আর্মি নানা রকম দেওয়া। কক্সেস বাজারে একই অবস্থা, অর্থাৎ দেশের ভিতরে দেশের বাইরে যেখানেই তারা যাচ্ছেন সেখানে প্রতিবাদ, প্রতিরোধ এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। এই পরিস্থিতিতে ইউনূস উনি উদ্ভাবন করতে পারছেন যে কোথাও তার জন্য আর শান্তিপূর্ণ অবস্থা নাই। সে কারণে তিনি বিএনপি, জামাত, এনসিপি এদেরকে নিয়ে আসছেন যাতে অন্তত এয়ারপোর্টে বা তার চলার পথে এই নেতাদের বদৌলতে অন্তত যেন ওইসব দলের লোকরা থাকে, যাতে ভয়ঙ্কর অপদস্থ হওয়ার হাত থেকে তিনি রক্ষা পেতে পারেন। এজন্য তিনি এসেছেন। ওই সাংবাদিকের ভাষায় তিনি মৃদু হেসে বলছিলেন যে ইউনূস এদেরকে নিয়ে যাচ্ছে মাস্তান সংগ্রহের জন্য, অর্থাৎ ইউনূস এখন ভীত সন্ত্রস্ত, তিনি মাস্তানের খোঁজে। ফলে বিএনপির মহাসচিব গেলে তার সঙ্গে নিশ্চয়ই কিছু লোক
লোক তাকে রিসিভ করতে আসবেন, জামাতের যেসব লোক আছে তারা আসবেন, এনসিপির কেউ না থাকলেও তাদের 2-4 জন থাকলে তারা আসবেন, তারেক রহমানের ব্যক্তিগত যদি কোনো টিম থাকে তারা আসবেন। ফলে কিছু লোক অন্তত ওনাকে রিসিভ করতে আসলে যে লন্ডনে, নিউ ইয়র্কে, জাপানে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে চরম অপদস্থ হচ্ছেন, এই অপদস্থ হওয়ার হাত থেকে কোনো রকম রক্ষা পান কিনা, এই জন্য মূলত তিনি তাদেরকে নিতেছেন, এই জন্য যে ভাই তোমরা আমার সঙ্গে থাকলে তোমাদের লোকরা থাকবে, আমার অন্তত এটা রক্ষা হবে। আর এরা কেন যাচ্ছে, এরা কেন এতটা হাস্যকর একটা কর্মসূচি যাচ্ছে, সে বিষয়ে তার সঙ্গে আমার কথা হলো। তিনি বললেন যে বিএনপি সম্ভবত, তার যেটা স্টাডি, তিনি বললেন যে বিএনপি সম্ভবত তার মহাসচিবকে পাঠাচ্ছে যে ইউনূসকে চোখে চোখে রাখতে হবে, ওখানে গিয়ে যেন আবার সে কোনো বদ বুদ্ধি কারোর সঙ্গে কোনো সলা পরামর্শ করে নতুন কোনো আর একটা ভণ্ডামি বা কোনো প্ল্যান করতে না পারে। এনসিপি গেছে যে ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে তাকে সেজদা করে সরকার বিক্রি করে দিয়ে আসছিলেন, এত ক্ষোভের কথা এনসিপি ইতোপূর্বে প্রকাশ করেছেন। লন্ডনে গিয়ে আবার ইউনূস নতুন করে আবার কারোর সঙ্গে এরকম কোনো দেন দরবার করে চুক্তি করে আসেন কিনা। আর জামাত মনে করছে যে মূলত তো ইউনূসকে আমরাই বসিয়েছি, আমরাই নেপথ্যে থেকে সবকিছু করছি। এ লন্ডনে যে তারেকের সঙ্গে যে বৈঠক করছে, আবার নিউ ইয়র্কে গিয়ে একই জাতীয় কোনো বৈঠক করে কিনা, এই জন্যকে পাহারা দিয়ে রাখতে হবে। এখন 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে পাহারা দিয়ে রাখতে চাচ্ছেন, এ কারণে তারা তার সঙ্গে আছেন। এটা ওই সাংবাদিকের মূল্যায়ন এবং তার স্টাডি। আর ইউনূসের পক্ষ থেকে যেটা তিনি জানতে পেরেছেন যে ইউনূস এখন আর কোথাও নিরাপদ বোধ করছেন না, এই ভীত সন্ত্রস্ত ইউনূস, বাইরে তো আর ভাড়ায় মাস্তান পাওয়া যায় না, তো এই যে 3-4টা দলের নেতাদের নিয়ে গেলেন, ওই নেতাদের আবার চামচাদের বলা হয়েছে যে আপনারা কিন্তু আপনাদের লোকজনদের রাখবেন। এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোক, তারা তো আবার আওয়ামী লীগ বলে না, তারা বলে ফ্যাসিস্ট, বলে ফ্যাসিস্টের লোকরা কিন্তু বিব্রতকর অবস্থায় ফেলবে, তো আপনাদের লোকজন যেন থাকে। অর্থাৎ ভাড়ায় লোকজন নিয়ে এসে যেন ইউনূস কোনো রকম নিউ ইয়র্কের প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেন, এজন্য তিনি ভীত সন্ত্রস্ত হয়ে মাস্তান খুঁজছেন। এটাই ঢাকার সেই ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টের ধারণা। আমার কাছে মনে হয়েছে তাই না হলে হাস্যকর একটা প্রোগ্রাম যেখানে ইউনূস সরকারের প্রতিনিধি হিসাবে সামনে থাকবেন, আর ওনারা সবাই গ্যালারিতে বসে থাকবেন বা পিছনের সিটে বসে দেখবেন ওখানে কি হচ্ছে। ফুটবল খেলার মাঠে যেমন খেলোয়াড়রা মাঠের ভিতর থাকে আর ওই গ্যালারিতে বসে থেকে ফুটবল খেলা অবলোকন করে, তা জাতিসংঘে তো এমন কোনো উল্লেখযোগ্য কোনো কার্যক্রম হয় না, সেখানে গতানুগতিক কিছু বিষয় হয় আর কিছু হয় না। তো এই গতানুগতিক বিষয়ে দেখার জন্য বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা ইউনূসের সঙ্গে যাচ্ছেন, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না। ওটাই বিশ্বাসযোগ্য যার যার মতো করে ইউনূসকে পাহারা দিতে গেছেন, আর ইউনূস নিজে ভীত সন্ত্রস্ত হয়ে তাকে যাতে কেউ হেনস্থা করতে না পারে, লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়, রাস্তাঘাটে যাতে নিরাপদ থাকেন, এজন্য তিনি ওই নেতাদের নিয়েছেন যাতে নেতাদের কর্মীরা তাকে রক্ষা করেন। ভীত সন্ত্রস্ত ইউনূস সবখানে কি এভাবে বিএনপি, জামাত, এনসিপি নিয়ে আত্মরক্ষা হবে? মনে হচ্ছে না। সময় তো ঘনিয়ে আসছে। অপমানজনক বিদায়, অসম্মানজনক বিদায়, অথবা তিনি যে দুর্নীতির করাল গ্রাসে আবদ্ধ ছিলেন সেগুলোর থেকে নিজের দায় নিজে অবমুক্ত করেছেন। আপনি কি জানেন এই যা অবমুক্ত করেছেন এগুলো রিওপেন করা যায়, এটাকে আবার নতুন করে তুলে ধরা যায়, এটা কোনো বিচার প্রক্রিয়ার ভিতর থেকে শেষ হয় নাই। ফলে আপনি যেটাকে নিয়ে সন্তোষ বোধ করছেন যে ক্ষমতা এসে আমার যা যা সুবিধা সব তো নিয়েছি, মামলা তুলে নিয়েছি, ট্যাক্সের টাকা মৌকুব করে নিয়েছি, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে, মামলায় কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে। প্রস্তুত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে জাতিসংঘের আসন্ন 80তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনূস 22শে সেপ্টেম্বর ঢাকা ছেড়ে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন। আপনারা আরো জেনে গেছেন যে এবারে খুব নজিরবিহীনভাবে তার সফর সঙ্গী হচ্ছেন আরো 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সাধারণ সম্পাদক বা মহাসচিব বা সদস্য সচিব হোয়াটএভার আখতার হোসেন,
আর জামাতের নায়েবে আমির ডক্টর তাহের। এটি কেন ডক্টর ইউনূস তাদের সফরসঙ্গী হিসেবে নিচ্ছেন এটিও বোধহয় খুব সহজেই বোধগম্য। কারণ আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, এর আগে ডক্টর ইউনূস কিংবা তার উপদেষ্টারা যেখানেই গিয়েছেন সেখানেই তোপের মুখে পড়েছেন। গত জুন মাসে যখন ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছিলেন, তিনি তীব্র তোপের মুখে পড়েছিলেন। তার সফর সঙ্গীরা, তিনি নিজে সব হোটেলের পিছন দিয়ে যেতেন, হিথ্রো বিমানবন্দরে তারা বিকল্প গেট দিয়ে বেরিয়েছেন। গত বছর নিউ ইয়র্কেও তিনি তোপের মুখে পড়েছিলেন, কিন্তু জাস্ট ক্ষমতা গ্রহণের 1-1.5 মাসের মাথায় অত তীব্র প্রতিবাদ ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি জেনিভায় আসিফ নজরুল, প্যারিসে আসিফ ভুইয়া, নিউ ইয়র্কে বোতল মাহফুজ, লন্ডনে সক্রেটিস মাহফুজ ব্যাপক তোপের মুখে পড়েছে। এবং সেই থেকে এই ইউনূসের উপদেষ্টাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যারা আর সহজে কেউ বিদেশে যেতে চায় না, গেলেও তাদের একটা ত্রাহি ত্রাহি অবস্থা। তো এখন এই জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূস আসবে, এটা পুরনো ইনফরমেশন। এবং সেই অনুযায়ী কিন্তু আওয়ামী লীগ এবং তাদের সমমনা সংগঠনগুলো, তাদের অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিশেষ করে আমেরিকা আওয়ামী লীগ, তারা সিদ্ধান্ত নিয়েছে যেখানেই ইউনূস যাবে সেখানেই তীব্র প্রতিরোধ এবং বিক্ষোভ গড়ে তোলা হবে। এবং এবার শুধু আমেরিকা আওয়ামী লীগ একা না, তাদের সাথে যোগ দেবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ ও তাদের সমর্থক অনুসারীরা। এর বাইরেও পৃথিবীর আরো কয়েকটা দেশ থেকেও এবার আওয়ামী লীগের অনুসারীরা যাবে এই বিক্ষোভে অংশগ্রহণ করতে। এবং তারা সারা পৃথিবীর সামনে প্রমাণ করবে যে ইউনূস একটা স্বৈরাচার, একটা পিস নোবেল লরিয়েট হিসেবে একটা কুলাঙ্গার, নোবেল প্রাপকদের মধ্যে একটা কলঙ্ক। সেই ইউনূসের মুখোশ তারা উন্মোচন করে দেবে। তো এই জায়গা থেকে, এই আতঙ্কের জায়গা থেকে ইউনূসের পরিষদ ঠিক করেছে যে আমরা যদি আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নিতে পারি, তাহলে আমরা বিশ্বকে একদিকে যেমন দেখাতে পারবো যে দেখো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমাদের সাথে না থাকলেও অন্যরা আমাদের সাথে আছে। অন্যদিকে ডক্টর ইউনূস মনে করছেন যে বিএনপির যে সমর্থকরা আমেরিকায় আছে তারা হয়তো তাকে প্রোটেকশন দিবে এবং বিএনপি হয়তো রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করবে। এই জায়গাটা একটু হিসেবের ভুল আছে। ভুলটা হলো যে যদি বিএনপি ইউনূসের সমর্থনে নামে রাস্তায়, তারা তাদের মতো নামবে, কিন্তু বিএনপি নামবে বলে যে আওয়ামী লীগ নামতে পারবে না, আমেরিকার আইনে কোথাও এটা লেখা নেই। আমেরিকায় এই প্রতিবাদ করবার অধিকার সবার আছে। এবং এই যে আপনারা দেখেন বিদেশে যে বিভিন্ন প্রতিবাদ হয়, এই সব কিছুই কিন্তু পুলিশের পারমিশন নিয়েই এই প্রতিবাদগুলো হয়। সুতরাং বিএনপির মির্জা ফখরুল আলমগীর কিংবা জামাতের ডক্টর তাহের এরা সাথে গেলে, আর এনসিপি তো নিউ ইয়র্কে ওরকম কিছু নাই, এনসিপি হলো দুধ ভাত, ওদের কাউন্ট করলে করতে পারেন, না করলে না করতে পারেন। তো যে হিসেবে ডক্টর ইউনূস নিয়ে যাচ্ছেন সেইটা আমার মনে হয় না তার সফল হবে। তিনি তীব্র বিক্ষোভ এবং প্রতিরোধের মুখে পড়বেনই। আর লন্ডনে এই গত নিউ ইয়র্কের বোতল মাহফুজের সফরে আমরা দেখেছি যে মিটিং এর ভেতরে কিন্তু বিএনপি বোতল মাহফুজকে বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ করেছিল এবং মিটিং এর বাইরে ধাওয়া খেয়ে উনি যে ভেতরে যে শান্তিতে ছিলেন তা না, ভেতরেও তিনি তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন। এখন এই নিউ ইয়র্কে এবার গিয়ে ডক্টর ইউনূস যদি মনে করেন যে বিএনপি তাকে রাস্তায় এবং ইনহাউস সাপোর্ট দিবে, সেই হিসেবটা কতখানি ঠিক হবে সেটা নিয়েও আমার সংশয় রয়েছে এবং আপনারা সেটা মিলিয়ে দেখবেন। কিন্তু সর্বশেষ আমি যে খবরটা পেলাম যে এই যে মির্জা ফখরুল আলমগীর এবং হুমায়ুন কবির ডক্টর ইউনূসের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে যাচ্ছেন, এই নিয়ে বিএনপির মধ্যে তীব্র ক্ষোভের সূচনা হয়েছে। বিএনপির একটি অংশ, একদম স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি অংশ মনে করছেন যে এই মুহূর্তে যখন ইউনূস তীব্রভাবে বিতর্কিত এবং তার পতনের সময় ঘনিয়ে এসেছে, ঠিক সেই সময় তার সফর সঙ্গী হিসেবে বিএনপির দুই গুরুত্বপূর্ণ নেতা নিউ ইয়র্কে যাওয়ার এই সিদ্ধান্তটা আদৌ খুব ভালো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া ডক্টর ইউনূস বিভিন্ন সময়ে যখন বিপদে পড়েন তখন বিএনপির কাছে সাহায্যের জন্য হাত বাড়ান এবং বিএনপি তাকে সব সময় সাহায্য করেছে, কিন্তু যখনই তার বিপদ কেটে যায়
তখনই তিনি বিএনপিকে ছুড়ে ফেলে দেন। বিএনপির ভেতরের ক্ষুব্ধ এই অংশটি মনে করেন যে বিএনপি কেন বারবার এই রাজনীতিতে এরকম দেউলিয়ত্বের প্রমাণ দিচ্ছে। আপনারা দেখেন যে জুন মাসে ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে একটা বৈঠক করে আসলেন, একটা আন্ডারস্ট্যান্ডিং এ গেলেন, তারেক জিয়াকে কিছু টোপ দিয়ে আসলেন, নির্বাচন হবে এবং এমন একটা ভাব যে সেই নির্বাচনে ডক্টর ইউনূস বিএনপিকেই ক্ষমতায় আনবেন। আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি গোপনে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মিটিং করে আসলেন, সেখানেও সেই একই আশ্বাস। কিন্তু বাংলাদেশে এসে আমরা কি দেখলাম যে সবখানে ইউনূস জামাতকে প্রমোট করতেছে। ডাকসু জাকসুর এই যে নির্বাচন, এই নির্বাচনে ছাত্র দলের, বিএনপির ছাত্র সংগঠনের মানে একদম ল্যান্ডস্লাইড ডিফিট হয়েছে, যাকে বলে ভূমিধস পরাজয়। বিজয় তো না, এটা পরাজয় আমরা বলবো। এই পরাজয়টা হয়েছে, এর সাথে যে মেকানিজম ছিল সেই মেকানিজমে ডক্টর ইউনূস জড়িত। এবং আমাদের কাছে খবর আছে যে আগামীতে জামাতকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তার সাথে আমেরিকান একটা লবিও একটা অংশ জড়িত এবং তাকে সমর্থন দিচ্ছে। সো এই অবস্থায় প্রথমত ডক্টর ইউনূস এখনো ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই চেষ্টাটি করে যাচ্ছেন এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম যে জামাত সহ কয়েকটি ইসলামী দল আন্দোলনের হুমকি দিয়েছে এবং তারা অচিরেই এই মাসেই আন্দোলনে নামছে রাজপথে। কিসের আন্দোলন? যেখানে ঐকমত্য কমিশনের বৈঠক হচ্ছে, যেখানে ডক্টর ইউনূস তাদেরই লোক, ফোনে আলাপ হচ্ছে, কথা হচ্ছে, মিটিং হচ্ছে, সেখানে আবার আন্দোলন করছে। কার জন্য, কি দাবিতে, কার কাছে? এই দাবিগুলো তো সরাসরি টেবিলে বসে আলোচনা করে ঠিক করা যায় যে কতটুকু সম্ভব, কতটুকু সম্ভব না। কিন্তু এগুলো ইচ্ছে করে ইউনূস করাচ্ছে যাতে জামাত এবং ইসলামী দলগুলো একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে, যাতে তিনি বলতে পারেন যে দেশে এখন নির্বাচনের পরিবেশ নাই, পরিস্থিতি নাই। তো বিএনপি কিন্তু আলটিমেটলি ফুল কট, পুরাটাই ধরা। দেখেন এদিকে বিএনপি কে বলছে নির্বাচন দেব, নির্বাচন দিয়ে ক্ষমতায় নিয়ে আসবো, আবার কাজের কর্মে দেখা যাচ্ছে যে বিএনপি কে সাইড লাইনে রেখে জামাত সবকিছু করছে। জামাতই মূলত ইউনূস সরকারকে চালাচ্ছে এবং বিএনপির তারেক রহমান কিন্তু তিনি তো দেশে থাকেন না, তিনি বিদেশে থাকেন, তাকে আশ্বাস দেওয়া হয় এবং আশ্বাসের সাথে সাথে কিছু নগদও ধরিয়ে দেওয়া হয় এবং নগদ দিলে ভাইয়া মোটামুটি ভাইয়াকে পারচেস করাটা কিন্তু খুব ইজি, ইট জাস্ট ডিপেন্ডস অন দ্য অ্যামাউন্ট। তো বিএনপি এখন আসলে কি করতে চাচ্ছে, বিএনপির রাজনীতিটা কোন পথে? বিএনপি কি এই পিআর পদ্ধতির দাবি তুলে যে জামাত টামাত যে একটা ধোঁয়াশা পরিস্থিতি সৃষ্টি করছে, সেই পরিস্থিতির শিকার হতে যাচ্ছে? এদিকে যখন আমি এই এপিসোডটি রেকর্ড করছি তখন খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন পেলাম। এই যে ডক্টর ইউনূসের সফর সঙ্গী যে হচ্ছেন বিএনপির দুজন, মির্জা ফখরুল এবং হুমায়ুন কবির, তার মধ্যে হুমায়ুন কবির নিজেও তীব্র ক্ষুব্ধ হয়েছেন এই সফর সঙ্গী হিসেবে ইনক্লুডেড হয়। তিনি, আমরা জানি যে সিলেটে যেখানে বিএনপি নেতা ইলিয়াস ভাই এমপি ছিলেন, সেই আসনে নির্বাচন করার কথা ভাবছেন এবং তিনি এই সময়ে এই বিতর্কিত হতে চাননি। তিনি বলেছেন যে এই বুড়ার সাথে নিউ ইয়র্ক যে কি হবে। হ্যাঁ, তাও মানে শুধু আমি যে এতক্ষণ বললাম যে বিএনপির ভেতরের লোকজন ক্ষুব্ধ তা না, যে সফর সঙ্গী দুইজন নিচ্ছেন তার মধ্যে এই হুমায়ুন কবির নিজেও ক্ষুব্ধ। এবং আমি আগেও বলেছি, একটু আগেই তো বললাম যে একমাত্র মির্জা ফখরুল উইল বি হ্যাপি টু গো বিকজ সে বিএনপির মহাসচিব হলেও এখন কিন্তু একটা খুব ক্লিয়ার হয়ে গেছে সে আপাদমস্তক একজন রাজাকার, রাজাকারের পুত্র হিসেবে সে এই যুগে নিজেকে রাজাকার হিসেবে বারবার প্রমাণ করছে। এখন দেখা যাক যে মির্জা ফখরুল ইসলাম এই বাস্তবতায় এই ক্ষোভকে উপেক্ষা করেও ডক্টর ইউনূসকে সুরক্ষা দিতে নিউ ইয়র্কে যান কিনা। যদি যান, বিএনপির এটা হবে আরো একটা ব্লান্ডার। ওনাদের মাথাকে ডক্টর ইউনূস সাহেব, উনি নোবেল লরেট। আমরা তো মনে করছিলাম যাই হোক উনি আমেরিকার প্রেসিডেন্টের ফ্যামিলির সাথে উনি যুক্ত, উনি ওনার ঝোলাতে অনেকগুলো পুরস্কার, উনি নোবেল পুরস্কার পেয়েছেন। সেদিন সারা বাংলাদেশের মানুষ, আমরাও সে খুশি হয়েছিলাম উনি নোবেল পেয়েছেন। আমরা ধারণা করছিলাম যে উনি আসলে অন্তত একটা কনসেনসাস ক্রিয়েট করবে, মানুষের মধ্যে ঐক্যবদ্ধ একটা সৃষ্টি করে ওনার যে মেধাটা আছে, ওনার যে পরিস্থিতি সারা বিশ্বে আছে, সেটা দিয়ে আমার দেশটাকে আগায় নিয়ে যাবে। উনি কি করলেন? ফ্রম দি ভেরি ডে হি টেক ওভার দি চেয়ার,
উনি সেই দিন থেকে নিজের কাজে লেগে গেলেন। এই যে আপনি চিন্তা করেন, এই ভদ্রলোক কিন্তু ফ্রড কিন্তু আজকে করে না। গ্রামীণ ব্যাংকের ওনার স্ট্যাটাসটা কি? হি ওয়াজ এ পেইড ম্যানেজিং ডিরেক্টর। উনি কি জানতেন না এটা বাংলাদেশ ব্যাংকের রুলসে চলে? এই ব্যাংক বাংলাদেশের রুলস অনুযায়ী 60 ইয়ার্স এজের পরে এটা তাকে বাধ্যতামূলক রিটায়ার করতে হয়। উনি সেটা দিয়া হিলারি দিয়ে ফোন করাইলো আমার প্রাইম মিনিস্টারকে, তারপরে উনি সুপ্রিম কোর্টে গেল, সেখানে হারলো। 10 বছর উনি অবৈধভাবে কাজ করলেন। কারণ ওনার এত ইন্টারেস্ট কি? ওনার ইন্টারেস্টের কারণটা হইলো এই গ্রামীণ ব্যাংকের সুনামকে উনি আপনার বিক্রি করে এই গ্রামীণ ব্যাংকে এরশাদ সাহেব দিচ্ছেন 100 কোটি টাকা। এরশাদ সাহেবের সময় নিচে 100 কোটি টাকা, শেখ হাসিনার আমলে নিচে 300 কোটি টাকা। এই 400 কোটি টাকা দিয়া গ্রামীণ ব্যাংকের পুঁজি তৈরি করা হইলো। পুঁজি তৈরি করে উনি সেখানে, এই যে আমরা অনেক সময় বলি না সুদি, এটার সাথে আমার একটু দ্বিমত আছে। দ্বিমতটা কোন জায়গায়? ব্যাংক বললেই আপনি সুদ হবে, ওনাকে আমরা সুদি বলি কেন? উনি 30%, 40%, 60% সুদ, মানে আপনার নিচে, মানে গরিবের রক্ত চুষছে। ওনাকে বলা হয়, মানে আপনার বহু মানে বিদেশি মিডিয়া ওনাকে বলা হয় ব্লাড সাকার অফ দি পুয়ার, গরিবের রক্ত চোষক, বুঝছেন নাকি? হ্যাঁ, 30 থেকে 40% সুদ নিছে উনি। আজকে মনে করেন যে আমি আপনাকে বলি, আমাদের দেশে যারা বড় বড় ব্যবসায়ী আছে, যারা শিল্প করে, তাদেরকে 12 থেকে 14% মানে আপনার সুদের ঋণ দেয়। সেটাও তারা কিন্তু ঠিক মতো তারা পেমেন্ট করতে পারে না, এত ইনকাম নাই। এখন গরিব মানুষ, তার উপরে আপনি 30%, 40% আপনি মানে সুদ চাইলেন। তো ওনার পলিসি কি আমি আপনাকে বলি, পলিসিটা জর্জ সরস আপনার, তারপরে হিলারি ক্লিন্টন ওনাকে এত ভালোবাসে কেন? ওখানে তো ওই যে আপনারা তো যারা ঋণ নেয় তারা তো মোটামুটি ঋণ পায়, তারা তো মোটামুটি সমাজে একটু তাদের অবস্থাটা মানে আছে, তাদের সচ্ছল পরিবার। কিন্তু যারা ওই যে বস্তিতে থাকে, ওই ব্ল্যাক ওগুলা ঠকাইতে হইব কিভাবে? ওখানে একটা পলিসি সুন্দর আছে। আপনি $100 ঋণ দিলেন, আপনি বললেন তুমি বছরে শোধ করবা, প্রত্যেক সপ্তাহে তুমি $3 করে দিবা। ওরা মনে করলো যে আমি $100, $3 তো আমার খুব বেশি না, আমি দিয়ে দিই। তো মাস শেষে কি হইলো, বছর শেষে কি হইলো? 52 ইন্টু 3 কত হইলো? 156। তার মানে $100 দিয়ে $156 নিয়ে গেলেন। তো জর্জ সরস তো মনে করলো পৃথিবীতে এর চেয়ে ভালো পলিসি আমাকে আর কে দিবে? হ্যাঁ, আমি তো এতদিন তো ওদের ওখানে তো আর বড় ইয়াদের আর কি, ওই যে আপনার ওইটা তো এখন মানে ব্যাংকিং সিস্টেমটা তো একটা সিস্টেমে চলে আসছে, ওখান থেকে তার ফ্রড করার কোনো সুবিধা নাই। এখন এইটা হলো ফ্রড করার সুবিধা, এইটা হইলো মানে আপনার রক্ত শোষার একটা ইজি। এখন মানে এটা দক্ষিণ আমেরিকাতে নাকি এটা খুবই প্রচলিত, এখন এই পেরু টেরু এসব জায়গাতে ওনার মেক্সিকোতে। যে আপনার কাছে কিছু প্রশ্ন আছে দর্শকের, আমি সেই প্রশ্ন আমি আপনার সাথে বলেছেন। তবে ডক্টর ইউনূস আরো কয়েক দেশে গিয়েছেন, আপনার উন্নত বিশ্বে তার এই তত্ত্ব প্রয়োগ করে তারা ফেল করেছে, তাদের গাট্টি বুস্কাপ বেঁধে চলে আসতে হয়েছে। কারণ উন্নত বিশ্বের মানুষ এইটাকে গ্রহণ ফাইনালি করে নাই, কারণ তারা যখন দেখেছে যে এত শুদ্ধিতার জন্য বুঝতে পেরেছে তার গাট্টি বুস্কা পাচ্ছে। সেটা অন্য প্রসঙ্গে। আমরা আরেকটা প্রসঙ্গে আসি। আপনি দেখেন বাংলাদেশ, আমাদের দেশে এখন হচ্ছেটা কি? এরা ভয় পাচ্ছে, আপনি যেটা বললেন, যারা এখন ভয় পাচ্ছে প্রচন্ড ভয়ে, এরা পালিয়ে যেতে চাচ্ছে। কারণ এরা জানে মুক্তিযুদ্ধের পক্ষে এখন বাংলাদেশ 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আর একটা হচ্ছে বিপক্ষের শক্তি। এখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এগুলো শব্দ মানুষ উচ্চারণ করতেছে না। অনেকেই মনে করে, বা যারা শুধু আমরা না, আমরা যারা আলোচক, সমালোচক বা আরো যারা আমাদের চেয়ে বিজ্ঞ বুদ্ধিজীবী আছেন, শুধু তারা না, বাংলাদেশের অনেক জনগণ এখন, সাধারণ জনগণ এখন মনে করতেছে বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। মানে তারা বলে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, আসলে মুক্তিযুদ্ধের পক্ষে আর বিপক্ষের শক্তি, এরকম একটা অবস্থান আসছে এবং তারা পালিয়ে যেতে চাচ্ছে। আপনি আরেকটা জিনিস তো ভুলে গেছেন, মনে করে দিই আমি। আপনি সুন্দর বলেছেন যে তিনি শুধু 666 কোটি টাকা না, 2029 সাল পর্যন্ত তার খাজনা মাফ করেছে। এত বড় বদমাইশ এই লোকটা। যাই হোক, এই যে আবার ডক্টর যার নাম বললেন মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল, তিনি ভয় পাচ্ছেন কেন জানেন? জানে যে এখন যদি ইনক্লুসিভ নির্বাচন হয়, তাই তিনি তো পালিয়েও যেতে পারবেন না, কারণ পালিয়ে যেতে পারবেন না, কারণ নির্বাচনের দিন পর্যন্ত তাকে থাকতে হবে। আর নির্বাচন হলে ওই দিন রাতে ফ্লাইট চলবে না, সব ফ্লাইট বন্ধ থাকবে, এটা সবাই জানে। কারণ বাংলাদেশের আমলারা অতিষ্ঠ হয়ে গেছে এই কচিকাঁচা বাচ্চাদের। আপনি দেখেন, এই যে আপনার যে বয়স, আমি যদি আপনার সামনে বেয়াদবি করি খারাপ লাগবে, সে জায়গায় যদি আমার হাঁটুর বয়সী বাচ্চা কাচ্চারা আপনার সাথে বেয়াদবি করে, তারপর আপনি যদি একটা বড় পদে থাকেন,
সেখানে তো এটা ভালোভাবে মেনে নিবে না। আর আমলারা অবশ্যই বাংলাদেশ সেনা শাসন পছন্দ করতেছে না। আর আমার কেন যেন মনে হচ্ছে সেনাবাহিনী এখন আর থাকতে চাচ্ছে না, তারা বেড়াকে ফিরে যেতে চাচ্ছে। তাই খোদ সেনাবাহিনীর লোকই বারবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতেছে। আর ইনক্লুসিভ নির্বাচন হলে আমি জানি, আপনিও জানেন, সবাই জানে, এই মুহূর্তে ইনক্লুসিভ নির্বাচন, এরা তো বলতেছে নৌকা মার্কা নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ করেছে। আমি বলছি শুধু স্বতন্ত্র ইলেকশন করতে দেন না, কিভাবে নৌকা মার্কার লোক পার হয়ে আসে। আর নৌকা মার্কা যদি থাকে অনেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। তবে আমার একটা ধারণা, যেটা আমি আগেও বলেছি এখনো বলি, একবার ঠিক কথা, যে এবং সামনের বাংলাদেশে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, এই বাংলাদেশে তিনি যখন ফিরে আসবেন, আমি ভবিষ্যৎবাণী করে রেখেছি, এটা আমি 2-3 মাস যাবতে বলতেছি, যে যদি তিনি জীবিত থাকেন, কোন মানুষের মৃত্যুর তো গ্যারান্টি নেই, অসুস্থ হয়ে মারা যেতে পারেন, তিনি জীবিত থাকলে এই বাংলাদেশে সর্বকালের সর্বোচ্চ জনতার মাঝে তাকে রিসিপশন দেওয়া হবে। তাকে ঢাকা বিমানবন্দরে রিসিপশন দেওয়া সম্ভব না, সরোয়ার দিতেও সম্ভব না, কারণ এই জায়গা নেই। তাকে দিতে হবে ওই যে তাবলিগ, যেখানে 50 থেকে 60 লক্ষ লোক জমায়েত হয় টঙ্গী ময়দানে। আমি ভবিষ্যৎবাণী করেছি তিনি সেখানে আসবেন, হতে পারে তিনি প্রধানমন্ত্রী হয়ে আসবেন, হতে পারে তিনি বিপ্লবী সরকারের প্রধান হয়ে আসবেন, হতে পারে তিনি জননেত্রী হয়ে আসবেন, আমি জানি না কিভাবে। তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, এত বড় সংবর্ধনা এই বাংলার ইতিহাসে সকল অতীত রেকর্ড ভেঙে ফেলবে। কারণ আপনি জায়গা দিতে পারবেন, আপনি 50 লক্ষ লোক কোথাও বাংলাদেশ এয়ারপোর্টে আপনি কোথায় জায়গা দেবেন? পারবেন না, এত মানুষ হবে। এরা জানেই না যে তারা এত অত্যাচার করেছে বাংলাদেশের জনগণের সাথে, এত মানুষের এত সম্ভ্রম হানি ঘটিয়েছে, এত মানুষ অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, শিক্ষা নাই, দীক্ষা নাই, মানুষের ঘরে খাবার নাই, সম্ভ্রম হানি, আইন আদালতে বিচার নাই। এগুলো বাংলাদেশের, এই যে অনেকে বলে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কেন মাপ চায় না, আমি বলেছি যে বাংলাদেশের জনগণ তাদের মাফ করে দিয়েছে মাপ চাওয়ার আগে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনা বিহীন, আওয়ামী লীগ বিহীন বা মুক্তিযুদ্ধের সরকার বিহীন হলে কি হয়, যেটা আপনি উদাহরণ দিলেন, যে 1 বছরে জাম করে ঋণ খেলাপি, মানে মুদ্রাস্ফীতি সেখানে বা ঋণ খেলাপি সেখানে ডাবল হয়ে গেছে। এখনো 1 লক্ষ কোটি, আপনি 90,000 বলছেন, ওটা 1 লক্ষ কোটি টাকা প্লাস শেয়ার বাজার থেকে মেরে নিয়ে গেছে। আমি দিয়েছিলাম যে এই শেয়ার বাজারে 80% লোক এই দরবেশ বলে গালি দিত সালমান রহমানকে, আওয়ামী লীগ সরকারকে বলতো লুটেরা। এখন তো আওয়ামী লীগ সরকার নাই। আপনি দেখেন সাগররুনি হত্যা মামলা আজ পর্যন্ত সবাই বলছে আওয়ামী লীগকে দুষছে, এখন তো সাগররুনি হত্যা মামলা রায় এখনো কেন পেছানো হয়? এখন তো আওয়ামী লীগ নাই। আপনি দেখেন এখন বাংলাদেশে যা ঘটতেছে, বাংলাদেশের জনগণ অতিষ্ঠ। আজকে একজন আমাকে বললো যে বাংলাদেশে যদি 3 লক্ষ লোক এই মুহূর্তে মাঠে নামে, বাংলাদেশের লক্ষ লক্ষ জনগণ এমনি মাঠে নামবে যদি আওয়ামী লীগের কর্মী নামে। এমন একটা দেশের পরিস্থিতি এই মুহূর্তে হয়ে আছে। আর এই মুহূর্তে বাংলাদেশের পুলিশ তো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমিও তো কথা বলি অনেকের সাথে, তারা এই মুহূর্তে বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের সাধারণ জনগণ, সবার কথা বলি নাই, বাংলাদেশে খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ ছাত্র, এরা এখন আওয়ামী লীগের পক্ষে। এরা চাচ্ছে এই সরকার পরিবর্তন হোক, আমলারা চাচ্ছে এর পরিবর্তন হোক, এমনকি পুলিশ প্রশাসনের 90% লোক চাচ্ছে এটা পরিবর্তন হোক। সেনাবাহিনীও বেড়াকে ফিরে যেতে চাচ্ছে। আপনার কাছে খুব, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসছে, তাহলে কি তারা পালিয়ে যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দিয়ে চলে যেতে চাচ্ছে কিনা, এই ব্যাপারে যদি আপনি একটু 2 এক মিনিট বলেন। একেবারে সত্য কথা। কারণ আপনি চিন্তা করেন, তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার চিন্তা করতেছে। আজকে দেখলাম এর বিরুদ্ধে জিএম কাদের সহ 18 জনের বিরুদ্ধে হত্যা মামলা করছে, ওই যে আপনার মানে গণ অধিকারের পরিষদ নুরুকে দিয়া মামলা করাইছে। চিন্তা মানে কে মারলো, কার বিরুদ্ধে মামলা হয়, তাদের ইয়েটা কি, ভয়টা কি? তাদের ভয়টা হলো যে যদি জাতীয় পার্টি, আওয়ামী লীগ নাই মনে করেন, জাতীয় পার্টি যদি নির্বাচন করে, আওয়ামী লীগ যদি বলে যে ওই নাঙ্গলে ভোট দাও, ওই নাঙ্গল হয়ে যাবে, তাদের ভয়টা এখানে চলে আসছে। আমরা না ভয় কিন্তু ওরা পাচ্ছে। আপনি যেটা বলছেন শেখ হাসিনা, আমরা তো মানে আপনি তো বাংলাদেশের বাইরে আছেন, আমরা যারা আছেন গ্রামের দিকে যান, যেখানে যান, শহরে যান, গ্রামে যান, রাস্তায় বাইরে হন, ঘর থেকে বাইরে হন, আপনি শেখ হাসিনা ছাড়া কিছু দেখবেন না। শেখ হাসিনা ছাড়া আকাশে যান, আকাশে তো সেই শেখ হাসিনা আছে, স্যাটেলাইট আছে। আপনি সমুদ্রে যান, সেখানে শেখ হাসিনা আছে। আপনি যেখানে যান, হোয়ারএভার ইউ গো ইউ উইল গেট ফাইন্ড শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া কিচ্ছু পাবেন না আপনি। ওনারা কিচ্ছু এই পর্যন্ত কিছুই করতে পারে না। এই যে আপনার কথা কেনার কথা বলছে, আপনার ওই যে মানে বোয়িং, উনি চুক্তি করছে সাথে, আপনার ওই এয়ারবাস কোম্পানি, মানে ফ্রান্সের প্রেসিডেন্ট আসি ঘুরে গেল,
ফ্রান্সের প্রেসিডেন্ট এসে ঘুরে গেছে এবং তারা বলছে একটা এভিয়েশন ইউনিভার্সিটি করে দিবে, এভিয়েশন ইউনিভার্সিটি, আমাদের এখানে দক্ষ লোক সৃষ্টি হবে। শেখ হাসিনা তো বিষয়টা ছিল, শেখ হাসিনা লাভ দি কান্ট্রি, বঙ্গবন্ধুর মতো তার দেশটাকে ভালোবাসছে এবং তার একটা ভিশন ছিল। এই যে মাতার বাড়ি সিপোর্টটা ইন্ডিয়া চাইছে, আমেরিকা চাইছে, চায়না চাইছে, রাশিয়া চাইছে, কাউকে দেয় নাই। উনি কাকে দিল? জাপানকে দিছে। জাপানকে কেন দিছে? জাপানের একটা পলিসি আছে, তারা কারো ইন্টারনাল পলিটিক্সে তারা হস্তক্ষেপ করে না। এখন আপনি দেখেন এই যে আমরা থার্ড টার্মিনালটা করলো, থার্ড টার্মিনালে এখন জাপান কি করছে? জাপানে তো এখানে তারা তো তারা করছে কথা ইয়া ছিল 3 বছর তারা এটাকে অপারেট করিয়া তারপর যাবে। তারা এখন ডিনাই করছে, তারা এটা করবে না। তাইলে কোথায় নিয়ে গেছে আপনার? আজকে আপনার যারা মানে আপনার আমি মাঝে মাঝে আমরা ওই যে মাগো 4টা ভাত দেন আছেন, আমাদের গ্রামে তো ইয়ে ছিল, শহরেও মাঝে মাঝে আসতো মাগো 4টা ভাত দেন, এটা ভুলে গেছে বাংলাদেশের মানুষ। এখন আবার শুরু হয়েছে ভাই, আবার শুরু হয়ে গেছে, এটা আবার শুরু হয়ে গেছে। এবং এটা যেহেতু মাত্র 1 বছর, তো এখন শেখ হাসিনা যে প্রজেক্ট গুলো রেখে গেছে, শেখ হাসিনা গভর্নমেন্ট যে প্রজেক্ট গুলো রেখে গেছে, ওগুলার উন্নয়নের কাজগুলো এখনো চলতেছে। এটা যখন স্টপ হয়ে যাবে তখন দেখেন না হাহাকার কিভাবে শুরু হয়, তখন ইয়া হবে। এ ভারতের যে আপনার ইয়েটা মানে বলতেছে না, আমরা ভারতের কাছে বিক্রি করে দিছি। এখন ভারত একতরফা ভাবে ওই আপনার ইয়াগুলা আমাদের ওই আপনার চুক্তিগুলা ক্যান্সেল করতেছে। ওই যে আপনার মানে কলকাতা এয়ারপোর্ট হইয়া আমাদের যে সারা বিশ্বের বিভিন্ন 26টা না কয়টা দেশে যাইতো আমাদের মানে গার্মেন্টসটা, সেটা এখন আর যায় না। এখন বলে এটা নাকি মাসে নাকি $2000 আমাদের ইয়ে হয়, ক্ষতি হয়। তাহলে বছরে কত হয়? তারপরে দিল্লি, তারপরে হলো যে ওই যে আপনার ডিজেলের পাইপলাইনটা ওরা নিজেরা করে দিতে চাইছিল, মানে শেখ হাসিনা ওদেরকে বন্ধু হিসাবে করে দিতে চাইছিল। সেখানে তারা কি করলো? এখন এটা ইন্ডিয়া একতরফা ভাবে এটা করলো, আপনার কি বাতিল করে দিল। কাছে 1 মিনিটের আরেকটা, আমি 2-1 মিনিট আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত আপনার কাছে আরেকটা সংক্ষিপ্ত একটা উত্তর দেবেন। সেটা হলো, এই যে সরকার যখন পতন ঘটবে বা নির্বাচন হয়ে পতন ঘটুক বা নির্বাচন ছাড়াই, তথাকথিত এনজিওগ্রাম বা আদম ব্যাপারী সরকার বলেন বা এনজিওগ্রাম সরকার বলেন বা এনজিওদের দোকানদারি বলেন, এই সরকারের পতনের পর এদের কি পরিণতিটা হতে পারে আপনার কি মনে করেন? পরিণত না, এখন কিন্তু মানে আমাদের নেত্রী কিন্তু শেখ হাসিনা কিন্তু একটা কথা বলে দিচ্ছেন সবাইকে। ওই দিন ছাত্রদের উদ্দেশ্যে উনি একটা বক্তৃতা দিচ্ছেন যে এটা এখন যারা ওই সময় যারা মানে তরুণ যেসব ছেলেপেলেরা যারা আন্দোলন করছিল, তারা অনেকে ওনার সাথে কথা বলতেছে, অনেকে তারা ভুল বুঝতে পেরেছে, অনেক সাংস্কৃতিক কর্মীও তারা ভুল বোঝে। এখন মানে 15ই আগস্টে দেখছেন অনেকে বিবৃতিও দিল, তাদের ফেসবুকে স্ট্যাটাসও দিল। তো যাই হোক, এখন তো আসলে আমরা তো ইয়ের দিকে যাইয়া পারবো না। আমরা কি বলে না, এই প্রতিহিংসা দিলে তো আমাদের এখানে আমরা আবার কেউ সৃষ্টি করতে পারবো না। আমাদের একটা কনসেনসাস সৃষ্টি করতে হবে। তবে ওই যে আমরা 71-এ যে ভুলটা করছি, বঙ্গবন্ধু যে ভুলটা করছে, সেই ভুল আর হবে না। এখন যারা স্বাধীনতা বিরোধী বলতে আমরা যারা বুঝি, যারা দেশ বিরোধী বলি, ওদেরকে আর ওই যে নর্মাল কোর্টে আর বিচার করা যাবে না, ওদেরকে সামারি কোর্টে বিচার করে এই গোষ্ঠীটাকে ক্লিয়ার করতে হবে। আমাদের দেশে রাজনীতি আওয়ামী লীগ ছাড়া আর 10টা পার্টি করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ওই কথা একটাই, রাষ্ট্রের 4 মূলনীতি, জাতির পিতা, জয় বাংলা। মুক্তিযুদ্ধকে যারা ধারণ করবে তারা বাংলাদেশের মানে রাজনীতি করতে পারবে, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করবে না তারা বাংলাদেশের নাগরিক হতে পারবে না। এবং সেকেন্ড গেট ওয়ারের পরে কোরিয়া এবং ভিয়েতনাম এই সকল দেশে ওই যারা মানে ওই সময় জাপানের পক্ষে ছিল, তাদের 3 জেনারেশনকে সেকেন্ড ক্লাস নাগরিক হিসেবে ঘোষণা করছে। বাংলাদেশেও সেটা করতে হবে, না হলে উপায় নাই। কারণ আমরা ওই যে ক্ষমা করার কারণে এই নিজামী মুজাহিদ বাংলাদেশের মন্ত্রী হয়েছিল, শাহজিদ প্রধানমন্ত্রী হয়েছিল, জাদু মিয়া প্রধানমন্ত্রী হয়েছিল, মাওলানা মন্নান মন্ত্রী হয়েছিল। তো সুতরাং আমাদের এই ইতিহাসটাকে আমাদের মনে রাখতে হবে। যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে তাদেরকে ক্ষমা করা কোনো স্কোপ নাই, ওদেরকে এবারে বিচারের আওতায় আনতে হবে। আরেকটা ছোট্ট কথা বলি, এই যে আপনার যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে, আমি এত আইনজীবী না, কিন্তু আমি জানি 1973 সালে আন্তর্জাতিক যে আপনার আদালতটা, ট্রাইব্যুনাল আদালতটা, সেই আদালতটা হয়েছিল 2টা দেশের মধ্যে যখন যুদ্ধ হয় তখন যে ওয়ার ক্রাইম হয়, ওয়ার ক্রাইমের বিচারটা হবে সেখানে। ওখানে আমাদের কার সাথে যুদ্ধ হয়েছিল?
পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল। পাকিস্তানের সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং তাদের অক্সিলিয়ারি ফোর্স কারা, রাজাকার এবং আলবদর মানে জামাত ইসলাম, এবং ওদের বিচার কিন্তু আমাদের এখানে হইলো। তাহলে এখন যে তুমি শেখ হাসিনার বিচার করতেছো সেখানে, এটা কোন আইনের বলে? এখন কোর্ট কি আপনার ওই যে কোর্টের যে চেয়ারম্যান গোলাম মুর্তজা সাহেব, উনি হাইকোর্টের বিচারপতি ছিলেন। বিচারপতি থাকা অবস্থায় মীর কাসেম ওনার এলপিআর এ গেছেন। এলপিআর যাওয়ার পরে উনি মীর কাসেম আলীর জন্য সুপ্রিম কোর্টে আসছে, উনি নড়ার জন্য আসলে তো আপনি তো এলপিআর আছেন, আপনি ইউআর কোনো সরকারি সুবিধা নিচ্ছেন, আপনি এটা পারবেন না। তো ওনাকে বানাইছে আপনার ট্রাইব্যুনালের চেয়ারম্যান। এখন এলো ট্রাইব্যুনালের বিচারপতি চেয়ারম্যান সব জামাত, ডিফেন্সের মানে হলো জামাত, তারপরে দিয়া আপনার কি মানে সরকার পক্ষের প্রসিকিউটর জামাত, মানে ওখানে সব জামাতময়।